আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আমি মিলন আছি তোমাদের সঙ্গে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার গল্প। আজকের গল্প অপরিচিত ঘ্রাণ। কিছু ঘ্রাণ থাকে যেগুলো এই দুনিয়ার নয়। কিছু হাসির শব্দ থাকে যেগুলো মানুষের মুখে জন্মায় না। আর কিছু ভালোবাসা থাকে যা ভালোবাসা নয়, অতল এক অধিকার। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের শেষটা আপনার ধারণার বাইরে। অন্ধকার রুমে জিয়ান একটা যুবতী মেয়ের উপস্থিতি আন্দাজ করল। মিষ্টি কণ্ঠে গুনগুন করে একটা যুবতী মেয়ে গান গেয়ে যাচ্ছে। রুমে একটা অপরিচিত ঘ্রাণও পাচ্ছে সে। জিয়ান মুগ্ধ হয়ে গুনগুন গান শুনে চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিচ্ছে। হঠাৎ তার খেয়াল হলো, সে মুগ্ধ হওয়ার কথা না, তার অবাক হওয়ার কথা। অবাক হয়ে বাতি জ্বালিয়ে দেখার কথা কে গান গায় আর কোথা থেকে এই ঘ্রাণ আসে। কদিন যাবৎ জিয়ানের সাথে এরকম অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। সেদিন প্রথম সে ভার্সিটিতে গেল। কিছু সিনিয়র ভাইয়ারা হঠাৎ তাকে ডাক দিয়ে বলল, ব্রাদার, ভার্সিটিতে নতুন এলে মনে হয়? জি ভা, নতুন এসছি। তো বড় ভাইদের দেখলে সালাম করতে হয় না? সালাম না করে চলে যাচ্ছ যে? ভাই, আমি আসলে সেভাবে খেয়াল করিনি। এক সিনিয়র ভাই একটা কাগজে কিছু একটা লিখতে লিখতে বলল, আমার জন্য একটা কাজ করতে পারবে? হ্যাঁ ভাই, বলুন কি করতে হবে। দাঁড়া দেখি কোনো নতুন মেয়ে এসছে কিনা। খানিক পরে একটা মেয়ে এলো, ধবধবে সাদা পোশাক পরনে। অপরূপ সুন্দর একটা মেয়ে, চুল পেছন দিকে নিয়ে খোপা বাঁধা, খানিকটা লম্বাটে মুখ। সে ধীরে ধীরে হাঁটছে। সিনিয়র ভাই কাগজ দিয়ে বলল, এই সাদা পোশাকের সুন্দরী মেয়েকে কাগজ দিয়ে এসো। জিয়ান কাগজ হাতে নিয়ে মেলে দেখল, সেখানে লেখা, প্লিজ কিস মি। জিয়ান মাথা নিচের দিকে দিয়ে বলল, ভাই, এই কাগজ আমি দিতে পারবো না। সাথে সাথে থাপ্পড় দিয়ে বলল, শালা বেয়াদব, কাগজ না দিলে মাটিতে থুতু ফেলবো, তুই সেটা চাটতে হবে। তারপর পাশায় লাথি দিয়ে বলল, যা দিয়াই কাগজ। জিয়ান জানে ভার্সিটিতে আজকাল খুব অশ্লীলভাবে র্যাগিং হয়। তার সাথেও হচ্ছে। জিয়ান কাঁপতে কাঁপতে কাগজটা মেয়ের সামনে নিয়ে ধরল। সে পুরোপুরি নিশ্চিত মেয়েটা কম হলেও ভার্সিটির সবার সামনে তাকে একটা থাপ্পড় দিবে। কিন্তু ঘটল তার উল্টোটা। কাগজ হাতে না নিয়ে মেয়েটা মুচকি হেসে জিয়ানের চোখের দিকে তাকালো। জিয়ানের চোখের পাতা বন্ধ হয়ে যায় নিমিষেই। চোখ বন্ধ করে সে নাক টেনে মুগ্ধ হয়ে অপরিচিত একটা ঘ্রাণ নিচ্ছে। খানিক পরে মেয়েটা মুচকি হেসে জিয়ানকে কাছে টেনে নিয়ে সারা ভার্সিটির ছেলেমেয়ের সামনে ঠুটে চুমু খেলল। দৃশ্যটা দেখে সেই বড় ভাই আবার কাগজে প্লিজ কিসমি লিখে নিজে মেয়েটার সামনে এনে ধরল। সাথে সাথে গালে থাপ্পড় খেয়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। এরপর জ্ঞান ফিরলেও আর কানে শোনে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই মেয়েকে আর কেউ আজ অবধি ভার্সিটিতে দেখেনি। এই বাসায় জিয়ানরা প্রথম যেদিন উঠল, সে রাতে সে কিছু ভিডিও দেখার জন্য একটা সাইটে ঢোকার চেষ্টা করছে। কিন্তু সেই সাইটের অ্যাড্রেস লিখে সার্চ দেবার সাথে সাথেই ফোন অফ হয়ে গেল। ফোন অন করে দেখল 79% চার্জ আছে। মনে মনে ধারণা করল ফোনে হয়তো কোনো টেকনিক্যাল কারণে অফ হয়েছে। আবার সে চেষ্টা করল, আবার অফ হয়ে যায়। আবার অন করে দেখল ফেসবুকে ঢুকতে পারে কিনা। অদ্ভুত ব্যাপার হলো, অন্য সব কিছু ঠিক আছে। কদিন আগে হঠাৎ করে মধ্যরাতে জিয়ানের মা শায়লা বেগম অসুস্থ হয়ে পড়লেন। এত রাতে ডাক্তার কোথায় পাবে? জিয়ান বাসার মালিকের দরজায় নক করে জিজ্ঞেস করল, এখন ডাক্তার পাবে কিনা। মালিক বলল, এই পাড়ায় এত রাতে গাড়ি পাওয়া যাবে না। শহরে হেঁটে যেতে হলে 1 ঘন্টার বেশি সময় লাগবে। তার চেয়ে বরং এখান থেকে 30 মিনিট হেঁটে গেলে রাস্তার মোড়ে একটা ফার্মেসি পাওয়া যাবে। সেখানে ফার্মেসিতে ডাক্তার ঘুমায়। তাকে ডেকে একটু অনুরোধ করলে বাসায়ও আসতে পারে। জিয়ান রাস্তায় বের হলো। খানিক পরেই শুরু হলো বৃষ্টি। ভাবছে বৃষ্টিতে ভিজে সে যেতে পারবে, কিন্তু এত বৃষ্টিতে ডাক্তার আসবে কিনা। খানিক পরে একজন ভদ্রলোকের দেখা মিলল। মাথায় কাঁচা পাকনা চুল, খানিক গোঁফও আছে তার দেখতে। ছাতা মাথায় ভদ্রলোক জিয়ানের পাশে এসে বললেন, আরে ভাই, বৃষ্টিতে ভিজে কোথায় যান? ভাই, সামনের ফার্মেসিতে যাচ্ছে। ফার্মেসিও ঠিকমতো চিনি না, তাও বৃষ্টি শুরু হয়েছে, কি করি বলুন তো। ভদ্রলোক মুচকি হেসে বললেন, আরে আমি তো সেদিকেই যাচ্ছি, চলেন আমার সাথে। কিছু দূর যাওয়ার পর ভদ্রলোক বললেন, এই তো ফার্মেসি, আপনি ছাতা নিয়ে যান, আমার বাসা পাশেই, ছাতা লাগবে না। কথাটা বলেই ভদ্রলোক দ্রুত চলে গেলেন। জিয়ান ফার্মেসি তো ডাকাডাকি করছে, কিন্তু ডাক্তার দরজা খুলছে না। অনেকক্ষণ ডাকাডাকির পর ডাক্তার দরজা খুলে বিরক্ত গলায় বলল, কি মশাই, এত রাতে ডাকাডাকি করছেন কেন? ডাক্তার সাহেব, আমার মা খুব অসুস্থ, আপনি এখনই যেতে হবে। আরে ভাই, বৃষ্টির মাঝে কই যাবো? যান যান, সরেন, ডিস্টার্ব করবেন না। ভাই, ছাতা আছে তো সাথে। আরে মিয়া, রাখেন আপনার ছাতা, বৃষ্টিতে হেঁটে হেঁটে যেতে পারবো না।
খানিক পরেই শুনল সিএনজির ডাক। জিয়ান হাত তুলে সিএনজিকে থামার জন্য ইশারা করল। জিয়ান তাকিয়ে দেখল আগের সেই ভদ্রলোক। সে বিস্ময় নিয়ে বলল, আরে ভাই, আপনি? হ্যাঁ ভাই, আমি সিএনজি চালাই। জিয়ান ডাক্তারকে বলল, চলেন ডাক্তার সাহেব, সিএনজি আছি, হেঁটে যেতে হবে না। সিএনজি যখন বাসার সামনে গিয়ে থামল, জিয়ান ডাক্তারকে প্রথমে ছাতা দিয়ে বাসার ভিতরে দিয়ে এসে ড্রাইভারকে ভাড়া এবং ছাতা দিতে এসে দেখল সিএনজি সহ ড্রাইভার উধাও, শুধু চারপাশে সেই অপরিচিত ঘ্রাণ। অন্ধকার রুমে গুনগুন করে এখনও গান শোনা যাচ্ছে। রুমে কে গান গায় দেখার জন্য জিয়ান রুমের বাতি জ্বালালো। আশ্চর্যের ব্যাপার, বাতি জ্বালিয়ে দেখল রুমে কেউ নেই। এখন গান বা ঘ্রাণ কিছুই শোনা যাচ্ছে না। জিয়ান বাতি বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ সে লক্ষ্য করল কে খিলখিল করে হাসছে। জিয়ান বিস্ময় নিয়ে বলল, কে হাসে ওখানে? তুই এমন কেন রে? আমি ড্রেস চেঞ্জ করার জন্য উলঙ্গ হলাম, আর তখনই তোর বাতি জ্বালিয়ে দিতে হলো। একটুর জন্য যে আমার সব দেখে ফেলছিলি। জিয়ান লক্ষ্য করল এক তরুণী কথা বলছে, খুব মিষ্টি আর নরম স্বরে কথা বলে সে। জিয়ান আবার বিস্ময় নিয়ে একই প্রশ্ন ছুড়ে দিল, কে, কি কথা বলে ওখানে? আমি তুরেছা তৈয়েবি। আপনি কি ভূত? না, আমি জিন বে। জিয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনারা নারী জিনদেরকে পরি নাকি পেতনি ডাকেন? অন্ধকার রুমে খিলখিল করে হাসতে হাসতে তুরেছা তৈয়েবি বলল, তুই বোকা বে। ভূত, পেতনি, আত্মা, পরি এসব তোরা মানুষেরা আলাদা আলাদা নাম দিস। আমরা তো একজন আরেকজনকে নাম ধরে ডাকি। তোরা যেরকম এ মানুষ বলে ডাকিস না, আমরাও এ পরি, এ পেতনি, এ জিন বলে ডাকি না, নিজস্ব নামে ডাকি। আমাকে সবাই ডাকে তুরেছা তৈয়েবি। জিয়ান লক্ষ্য করল তুরেছা তৈয়েবি বাচ্চাদের মতো মিষ্টি করে কথা বলে। কিন্তু আপনি এখানে কেন? তুরেছা তৈয়েবি বলল, আমাদের বাসায় কি আমি থাকব না? এটা আপনাদের বাসা? অয় বে, এই বাসা অনেক দিন ধরে ফাঁকা ছিল। তোরা কোত্থেকে এসেছিস? জিয়ানের শরীর ঘেমে যাচ্ছে, ভয়ে তার হাত পা কাঁপছে। সে কথা বলছে কাপা গলায়। জিয়ান ভাবতেই পারছে না এতদিন যাবৎ তারা জিনের বাসায় থাকছে। জিয়ান ভয়ে ভয়ে তুরেছা তৈয়েবের উত্তর দিল, বাবা আমাদের গ্রামে স্কুলের হেডমাস্টার। আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান, তাই ভার্সিটিতে ভর্তি হবার পর আব্বু আম্মু আমাকে মেসে দিতে চাননি, বাসা খুঁজছিলেন। সেই বাসায় আম্মু আমার সাথে থাকবেন। হঠাৎ একদিন আব্বু পত্রিকায় খুঁজে পেলেন এই বাসার সন্ধান। বাসার নিচতলায় মালিকের পরিবার থাকে, আর উপরতলা ভাড়া হবে। অন্যান্য বাসার তুলনায় টাকাও অনেক খুব কম, তাই আমরা এই বাসায় এসে উঠেছি। বুঝতে পেরেছি। জানিস তোর জন্য সেদিন রাতে কি হয়েছিল? তুই ছোট প্যান্ট পরে ঘুমিয়েছিস। ভাইয়া আমার রুমে এসে তোকে ছোট প্যান্টে দেখে রেগে গেছিল। সে চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডেকে এনে বলল, তোমরা তো বলো আমি মানুষের সাথে শুধু শুধু লাগালাগি করি। এই দেখো একটা মেয়ের রুমে খবিশ মানুষ অর্ধনগ্ন হয়ে ঘুমিয়েছে। মনটা চায় আদমের বাচ্চাটারে তুইলে একটা আছাড় দেই। তারপর আব্বু আম্মু আর আমি ভাইয়াকে বললাম, মানুষ তো দেখে না আমরা যে এখানে বসবাস করি। ভাইয়া আরও রেগে গিয়ে বলল, দেখবে কিভাবে? তারা মানুষরা মনে করে এই পৃথিবী শুধু তাদের একা, যেভাবে ইচ্ছে চলাফেরা করবে। তারা সৃষ্টির সেরা জীব। শালারা মাটির তৈরি, মাটি উপরের দিকে ছুঁড়ে মারলে নিচের দিকে এসে পড়ে। আর আমরা জিনরা আগুনের তৈরি, আগুনকে লক্ষ্য হচ্ছে উপরের দিকে যাওয়া। জিয়ানের ভয় আরও বেড়ে গেল। সে ভয়ার্ত গলায় বলল, তোমার ভাই কি আমাদের কোনো ক্ষতি করবে? ভাইয়া এখানে থাকে না, হঠাৎ আসে তারপর আবার চলে যায়। আমার ভাইয়া নষ্ট হয়ে গেছে রে। ইবলিস জিনদের সাথে চলাফেরা করে। জানিস তাদের একটা সংগঠন আছে। তোরা মুভিতে যে আমাদেরকে খারাপভাবে উপস্থাপন করিস, তারা সেটা দেখে বিগড়ে যায়। ইবলিস জিনরা মানুষকে দুচোখে দেখতে পারে না। তোরা যে রাস্তাঘাটে এখন সিসি ক্যামেরা রাখিস, আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তোরা যাদেরকে পরি বলিস, সেরকম ডানা পেছন দিকে দুটা মেয়েজিন আকাশে মেঘের আড়ালে হাঁটাহাঁটি করছে। ওমা, সেটা মানুষরা দেখে ভিডিও করে ইউটিউব ফেসবুকে সব মানুষকে দেখাইছে। কিছুদিন আগে ইংল্যান্ডও ক্যামেরায় ধরা পড়েছিল দুটা পরি। সেটা নিয়ে আমাদের জিন সমাজে কী যে হইচই শুরু হয়েছিল। জানিস তোরা দেখে ফেললে আমাদের জাত যায়, কারণ আমাদের ধর্মই হচ্ছে অদৃশ্য থাকা। কিন্তু পৃথিবীতে মানুষের প্রভাবে আমরা টিকতে পারছি না। এখন আমরা খুব সাবধানে চলাফেরা করতে হয়। ইবলিস জিনরা সেদিন জিন পাহাড়ে আলোচনা সভা করেছিল। ইবলিস জিনের সভাপতি বলল, মানবজাতি দিন দিন এত উন্নত হচ্ছে যে একদিন এমন কিছু একটা যন্ত্র আবিষ্কার করবে, তারা আমাদেরকে সেটা দিয়ে দেখে ফেলবে। আমরা তাদের দেখেও কিছু করি না, কিন্তু মানুষরা আমাদেরকে দেখতে পারলে পেছনে দৌড়ানি দেবে, আমাদের মারার যন্ত্র আবিষ্কার করবে।
এখনও সময় আছে, মানুষের বিরুদ্ধে সোচ্চার হন, আসুন প্রতিরোধ গড়ে তুলি। তখন মুসলমান জিনদের সুলতান বললেন, ইবলিস, সাধারণ জিনদের কুবুদ্ধি দিয়ে ইনসানদের পেছনে লেলিয়ে দিস না। মনে রাখিস, আল্লাহর কাছ থেকে শেষ কিতাব আর শেষ নবী কিন্তু শুধু মানুষের জন্য আসেনি, জিন মানুষ সবার জন্য এসেছে। মানুষের ক্ষতি করলে গুনাহ হবে, আল্লাহ এটা শাস্তি দেবেন। তোরা আল্লাহর কাছ থেকে অভিশপ্ত হয়েছিস বলে আমাদেরকেও সেরকম অভিশপ্ত পথে ডাকিস না। আমরা সবসময় মানুষের পক্ষে কাজ করে যাব, কারণ মানুষ আর এবং আমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান জিনের সর্দারি বক্তব্য দেবার পর ইবলিস জিনরা মারামারি শুরু করেছিল। তারপর মুসলমান জিন আর ইবলিস জিনে বড় রকমের যুদ্ধ হয়েছিল। ইবলিস জিনরা সবসময় আদম সন্তানের ক্ষতি করে, আর ভালো জিনরা আড়াল থেকে মানুষের সেবা করে। জিয়ান কৌতূহলী হয়ে প্রশ্ন করল, ভার্সিটিতে যে মেয়ে আমাকে কিস করেছিল আর সিনিয়র ভাইকে থাপ্পড় দিয়েছিল, সে কে? অন্ধকার রুমে তুরেছা তৈয়বে হাসতে হাসতে বলল, আমি ছিলাম। তোর সাথে আমি গোসল করেছি, বাথরুমে তোকে উলঙ্গ দেখে আমার খুব পছন্দ হয়েছে। তারপর তোর সাথে সাজগোজে মানুষের রূপ ধরে ভার্সিটিতে গিয়েছি। রাতেও বৃষ্টির সময় ছাতা এবং সিএনজি দিয়ে তোকে আমিই সাহায্য করেছিলাম। আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারি, তোর সাথে একদিন দেখা করব নে। আপনার বয়স কত তুরেছা তৈয়বি? 13 বছর। তোর বয়স কত? 17 বছর। আমার আব্বু স্কুলের হেডমাস্টার ছিলেন, তাই কম বয়সে শিখিয়ে পড়িয়ে স্কুলে ভর্তি করায় 17 বছরেই ভার্সিটিতে পড়ি। জানিস, তোকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার বন্ধু হবি? তুই আর তোকে মেঘের দেশে নিয়ে যাব, সেখানে আমরা জিনপরীরা আড্ডা দিই। তবে সাবধানে থাকতে হবে আমাদের। যদি আমার ভাই জানে আমি মানুষের সাথে সম্পর্ক করেছি, তোকে মেরে ফেলবে। না, আমি আপনার বন্ধু হতে চাই না। জিনদের আমার ভয় লাগে। আমি কালই মাকে নিয়েই বাসা ছেড়ে চলে যাব। অন্ধকার রুমে একটা ভয়ঙ্কর হাসির সাথে সেই অপরিচিত ঘ্রাণ আরও গাঢ় হলো, আর তুরেছা তৈয়বি গুনগুন করে গাইতে শুরু করল, আমার জলে ভরা শান্ত ডোবায় ঢিল মেরে জলের উথাল পাথাল ঢেউ তুলে কেন ঢং করে। তুরেছা তৈয়বের গলার স্বর এখন জিয়ানের কাছে ভয়ঙ্কর লাগছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনার গলা এখন ভয়ঙ্কর লাগছে কেন তুরেছা তৈয়বি? আমার খুব ভয় করছে। তুরেছা তৈয়বি আরও ভয়ঙ্করভাবে হাসি দিয়ে বলল, তোর সাহস তো কম না আরবে। জিনের মুখে মুখে তর্ক করিস? কি বললি তুই? বন্ধুত্ব করবি না? তুরেছা তৈয়বির সাথে বন্ধুত্ব করবে না কোষে? হা হা হা। খানিক আগেই জিয়ানের কাছে তুরেছা তৈয়বির কথাবার্তা বেশ বন্ধুসুলভ বাচ্চাদের মতো মিষ্টি মনে হয়েছিল। এখন কেমন জানি সবকিছু ভয়ঙ্কর লাগছে। ভয়ঙ্কর হাসির শব্দে জিয়ান রুমে বাতি জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু বাতি জ্বলছে না। সে চিৎকার দিবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজা খুলছে না। অপরিচিত ঘ্রাণটা সময়ে সময় গাঢ় হচ্ছে। পরিবেশটা আরও ভয়ঙ্কর হচ্ছে। তুরেছা তৈয়বি চোরাও হচ্ছে। হঠাৎ মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। সাথে সাথে রুমের বাতি জ্বলে গেল। রুমে এখন আর অপরিচিত সেই ঘ্রাণ নেই, তুরেছা তৈয়বির হাসির শব্দ নেই। জিয়ানের কাপড় ঘেমে গেছে। সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে মায়ের উপর পড়ল। মা হকচকি উঠলেন ঘুম থেকে। বাতি জ্বালিয়ে জিয়ানের অবস্থা দেখে কিছু বুঝার উঠার আগেই চোখ ফেটে জল পড়তে লাগল শায়লা বেগমের। জিয়ানের চোখ মুখ ফুলে গেছে, চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ। শায়লা বেগম জিয়ানের গালে হাত দিয়ে আদুরে গলায় বললেন, কি হয়েছে বাবা? জিয়ান তুরেছা তৈয়বির সম্পর্কে সব বলল। শায়লা বেগম ভাবলেন এটা বোধহয় স্বপ্ন। কিন্তু যখন জিয়ান ভার্সিটি এবং বৃষ্টির রাতের কথা মাকে জানালো, তখন তিনি নিজেই ভয় পেয়ে গেলেন। তাহলে কি আসলে জিনেপরির নজর পড়েছে ওনার একমাত্র ছেলের উপর? ওনার বুক খালি করে তুরেছা তৈয়বি কি জিয়ানকে তাদের রাজ্যে চিরদিনের জন্য নিয়ে যাবে? শায়লা বেগম মনে মনে ডিসিশন নিয়ে নিলেন, আজই গ্রামে চলে যাবেন। সবকিছু ঠিকঠাক হলে অন্য জায়গায় বাসা নেওয়া যাবে। আজকে গ্রামে যাবার রাস্তায় কবিরাজও দেখিয়ে নেবেন ছেলেকে। অজু করে দুইজনে ফজরের নামাজটা পড়ে নিলেন। নামাজ শেষে মালামাল সব ফেলে রেখেই মা ছেলে এই জিনের বাসা থেকে বেরিয়ে গেলেন। তখন রাতের অন্ধকার কেটে গেছে, চারদিকে মিটিমিটি আলো। জিয়ান মাকে ভয়ার্ত গলায় বলল, তুরেছা তৈয়বি যদি মানুষের সুরত ধরে আমাদের সঙ্গে যায়, সেদিন বৃষ্টির রাতে যেভাবে মুখে গোফ আর সাদা কাঁচা চুলের এক ভদ্রলোকের সুরত ধরে এসেছিল, অথবা ভার্সিটিতে যেভাবে সাদা ধবধবে পোশাকের সুন্দরীর সুরত ধরে এসেছিল। শায়লা বেগম ছেলের কথা শুনে ভয়ে জিন থেকে রক্ষা পাবার দোয়া বিড়বিড় করে পড়তে শুরু করলেন। আউযুবি ওয়াজহিল্লাহিল করিম ওয়াবি কালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাইয়ুজু হুন্না বাররা
ওয়ালা ফাজিরু মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামায়ে ওয়া শাররি মা ইয়ারিজু ফিহা ওয়া শাররি মা জারা ফিল আরদি ওয়া শাররি মা ইউখরিজু মিনহা অমিন ফিতানিল লাইলে ওয়ান নাহারে ওয়ামিন তাওয়ারিকিল লাইলে ওয়ান নাহারে ইল্লা তারিকান ইয়াতরুকু বিল খাইরি ইয়া রহমান। মা, ছেলে হাঁটছেন। এত সকালে গাড়ি নেই, শুনশান রাস্তা। ২০ মিনিট হাঁটলে পয়েন্টে যেয়ে বাস পাবেন। অসুস্থ শায়লা বেগম আজ অদ্ভুত কারণে হাঁটতে পারছেন। আজ উনি নিজের শেষ শক্তি দিয়ে হলেও ছেলেকে বুকে আগলে রাখতে চান, যেভাবে শিশু অবস্থায় ছেলেকে বুকে আগলে রেখেছিলেন। তিনি দোয়া দুরুদ পরে হাঁটছেন। বাসে করে যেয়ে তারা প্রথমে সবুজপুর নামবেন। সেখানে একজন জিন তাড়ানোর কবিরাজ আছে, কিছু তাবিজ টাবিজ নিয়ে যাবেন। হাঁটতে হাঁটতে তারা বাস স্ট্যান্ড চলে এসছেন। খানিকক্ষণ পর বাস এসেছে। জিয়ান বাসের গ্লাসের পাশে বসে বাহির দেখতে দেখতে যাচ্ছে। একটা বিষয় ভাবতেই বারবার তার মন ভালো হয়ে যাচ্ছে। আজ সে গ্রামে গেলে মিলিহার সাথে দেখা হবে। মিলিহা তার মামাতো বোন, নানাবাড়ি তাদের গ্রামেই। মিলিহা এবং জিয়ান একজন আরেকজনকে ভালোবাসে। জিয়ানের নাকে হঠাৎ অপরিচিত সেই ঘ্রাণ এসছে। সে সিট থেকে সোজা দাঁড়িয়ে বাসে এদিক সেদিক তাকাচ্ছে। বাস ভর্তি মানুষ। জিয়ানের ধারণা এই মানুষগুলোর মধ্যে নিশ্চয় তুরেছা তৈয়েবি এসে গেছে। জিয়ান তার সামনের সিটের ভদ্রলোকের দিকে তাকায় পা থেকে মাথা পর্যন্ত। এই লোকটা নয় তো তুরেছা তৈয়েবি? বাস এতক্ষণে সবুজপুর চলে এসছে। শায়লা বেগম ছেলেকে নিয়ে বাস থেকে নামলেন। জিয়ান মাকে বলল, বাসে আমি সেই অপরিচিত ঘ্রাণ পেয়েছি মা, নিশ্চয়ই জিনপরি আমাদের পিছু নিয়েছে। শায়লা বেগম ছেলেকে সান্ত্বনা দেন, এই তো খানিক পরেই আমরা কবিরাজের বাড়িতে পৌঁছে যাব, তারপর আর ঘ্রাণ পাবে না। হাঁটতে হাঁটতে তারা কবিরাজের বাড়িতে এসে পৌঁছে গেছেন। কবিরাজারে বাড়িতে অদ্ভুত অদ্ভুত সব গাছগাছালি। বেশিরভাগ গাছ জিয়ানের কাছে অপরিচিত, ভয়ঙ্কর। বাড়ির উঠোনে তুলসী গাছ, নিম গাছ। ঘরের দরজার সামনে সাপের মতো আঁকাবাঁকা লাঠি। শায়লা বেগম ছেলেকে নিয়ে ঘরে ঢুকলেন। ঢুকে দেখলেন সেখানে অনেক রোগী। জিয়ান উকি দিয়ে দেখল কবিরাজ পুরোপুরি নগ্ন। সে অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকালো। মা, এখানে কোথায় নিয়ে এসছেন তাকে? কবিরাজ তো বেটা নিজেই একটা পাগল। লম্বা কোকড়ানো চুল, কালো তেলতেলে বিরাট বাড়িওয়ালা উলঙ্গ একটা লোক। শুধু কপালে লাল একটা ফিতে বাঁধা, আর কাঁধের এক পাশ থেকে কোমরের অন্য পাশে কালো দড়ি ঝুলে আছে। সব মিলিয়ে গা ছামছাম অবস্থা। তার এই জায়গায় কেমন জানি ভয় ভয় লাগছে। বাড়িটা কেমন অন্য গ্রহ মনে হচ্ছে। অনেকক্ষণ পরে কবিরাজ তাদেরকে ডাকলেন। জিয়ান কবিরাজকে সব বিস্তারিত বলল। উলঙ্গ কবিরাজ কিছুক্ষণ জিয়ানের দিকে তাকিয়ে তাবিজ লিখে বলল, কোমরে, গলায়, হাতে এই তাবিজ সব সময় বেঁধে রাখতে। আর একটা তাবিজ দিলেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে পানিতে ভিজিয়ে পানি খাবার জন্য। বৃহস্পতিবার রাত ঠিক 12:01 যে কোনো 4 রাস্তার মোড়ে একটা কালো মুরগি জবাই দিয়ে কলা পাতায় করে রেখে আসতে হবে, তাহলে জিনপরি অবশ্যই কাছে আসতে পারবে না। তবে ওনার এখানে না এলে জিনপরি অবশ্যই জিয়ানকে তাদের রাজ্যে নিয়ে যেত। শায়লা বেগমের ভয় কিছুটা কেটে গেল। কবিরাজের আর্জি এসেছে 1235 টাকা। শায়লা বেগম টাকাটা দিয়ে সেখানকার নিয়ম অনুযায়ী মাথা নুয়ে দিলেন। কবিরাজ মাথায় হাত বুলিয়ে তাদেরকে বিদায় দিলেন। শায়লা বেগম সেখান থেকে বাসে করে তাদের গ্রাম মায়াপুর চলে এলেন। জিয়ান অবশ্য বাসে আর অপরিচিত ঘ্রাণ আর পায়নি। বাড়িতে জিয়ানের বাবা আজমল সাহেব ছেলের জন্য অস্থির হয়ে বসে আছেন। তিনি আজ স্কুল থেকে ছুটিও নিয়েছেন। জিয়ানের মামার আতর মিয়ার সাথে জিয়ানকে নিয়েই আলোচনা করছেন। হেডমাস্টার আজমল সাহেব ও শায়লা বেগমের একমাত্র ছেলে হচ্ছে জিয়ান। সবার বেশ আদর কদরেই তার বেড়ে ওঠা। বিকেল নাগাদ জিয়ানের মামি, মামাতো ভাই মোজাম্মেল আর মামাতো বোন মিলিহা এসেছেন তাকে দেখতে। সবার চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনের মতো মিলিহা আর জিয়ান বাড়ি থেকে সটকে পড়েছে। মায়াপুলে একটা নদী আছে, নদীর পাড়ে আছে কাশফুল। জিয়ান আর মিলিহা প্রায় সময় কাশফুলের মাঝখানে গিয়ে বসে, সেটা তাদের বাড়ির পাশেই অবস্থিত। মিলিহার পরনে পিঙ্ক কালারের ড্রেস, খোলা চুল বাতাসে উঠছে, কপালের টিপ বাঁ দিকে একটু হেলে আছে। জিয়ানের ইচ্ছে করছে সেটা হাত দিয়ে মাঝামাঝি বসিয়ে দিতে। মিলিহা আজকে খুব কম কথা বলছে, মনটা খানিক ভারী। বোধহয় জিনপরির জন্য মিলিহার ভয় হচ্ছে। যদি তার ভালোবাসার জিয়ানকে পরি ডানায় করে উড়াল দিয়ে মেঘের আড়ালে নিয়ে যায়, সে কোথায় গিয়ে পাবে? জিয়ান আর মিলিহা কাশফুলের মাঝখানে বসে আছে। শুনশান নীরবতা, কাশফুলের নরম ছোঁয়া তাদের শরীরে লাগছে। মিলিহা জিয়ানের দিকে একটু হেলে নসছে। মিলিহার ইচ্ছে করছে জিয়ানের কাঁধে একটু মাথা রেখে বসতে। ইচ্ছে করছে জিয়ান আমতা আমতা করে বলুক, মিলিহা, তোমার হাতটা একটু ধরি। সে লজ্জা পেলেও অন্যদিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে দিবে। জিয়ান হাতটা ধরার সাথে সাথে তার মনে হবে শ্বাস বন্ধ হয়ে এসেছে, পৃথিবীর সবকিছু থেমে যাচ্ছে। অথবা সে এই কাশফুলে শুয়ে পড়বে, জিয়ান তাকে জড়িয়ে ধরে ঘুমোবে।
সাথে সাথে মিলিহার কাছে মনে হবে এই জগতের সবকিছু তারা কেন্দ্রিক। জিয়ান জড়িয়ে ধরার সাথে সাথে জ্যোৎস্নার রাত হয়ে যাবে। সোজা মাথার ওপরে চাঁদ উঠবে, চাঁদ তাদেরকে জ্যোৎস্না দিবে। হালকা বাতাস থাকবে, কাশফুলগুলো নড়বে, কানে লেগে কাতুকুতু করবে। খানিক পরে জিয়ান কাশফুলে শুয়ে পড়বে। মিলিহা জিয়ানের মুখের ওপর মুখ নিয়ে খুব কাছ থেকে দেখবে। জ্যোৎস্নার আলোয় জিয়ানের মুখে চুলের ছায়া পড়বে। চোখ থাকবে জিয়ানের চোখ থেকে সামান্য উপরে, নাক থাকবে জিয়ানের নাকের সামান্য উপরে, ঠোঁট থাকবে জিয়ানের ঠোঁটের সামান্য উপরে। খানিক পরে তাদের প্রতিটা অঙ্গ মিলে একাকার হবে। অন্য মনস্ক মিলিহাকে জিয়ান একটা ঝাঁকুনি দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে মিলিহা? মিলিহা হকচকি উঠে বলল, না কিছু না, চলো বাড়িতে চলে যাই, আমার ভালো লাগছে না। সূর্য ডুবে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার আলোকে গিলে ফেলছে। মিলিহা আর জিয়ান বাড়িতে পৌঁছাল। জিয়ানের মামা মামি সবাই চলে গেছেন। শাইলা বেগম তাদেরকে বলেছেন মিলিহা আজ এখানে থাকুক। মিলিহা আজ জিয়ানদের বাসায় থাকবে। মিলিহা বাথরুমে গেছে। অনেকক্ষণ ধরে শাইলা বেগম অপেক্ষা করছেন অজু করার জন্য। ঘুরে ফিরে এসে দেখছেন বাথরুম থেকে এখনও মিলিহা বের হয়নি। প্রায় 1 ঘন্টা পর বের হয়েছে। বাথরুমের ব্যাপার, তাই এত দেরি হবার কারণ জিজ্ঞেস না করে শায়লা বেগম চেপে গেলেন। রাতের খাবার শেষে শায়লা বেগমের সাথে মিলিহা ঘুমোতে গেল। জিয়ান তার রুমে গিয়ে এতক্ষণে গভীর ঘুমি তলিয়ে গেছে। রাতে হঠাৎ জিয়ান লক্ষ্য করল কেউ একজন তার দরজায় নক করছে। জিয়ান বাতি জ্বালিয়ে দরজা খুলে দেখল মিলিহা। সে অবাক হয়ে বলল, এত রাতে তুমি এখানে কেন মিলিহা? মা দেখে ফেলবে তো। ফুপো ঘুমোচ্ছে, আমি তোমার সাথে ঘুমোবো। কথাটা বলে মিলিহার রুমে ঢুকে বাতি অফ করে দিল। জিয়ান অবাক হচ্ছে মিলিহার পাগলামো দেখে। জিয়ান মিলিহাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খানিক পরে জিয়ান লক্ষ্য করল মিলিহার চুল থেকে সে অপরিচিত সেই ঘ্রাণ পাচ্ছে। জিয়ান ভয়ার্ত গলায় বলল, মিলিহা, তোমার চুলে এই ঘ্রাণ কোথা থেকে এসেছে? জিয়ানের কানে ফিসফিস করে বলল, আমি মিলিহা নাই বে, মিলিহা তো আর নেই, আমি তুরেশা তৈয়েবি। জিয়ান ভয়ে চিৎকার দিতে চাচ্ছে কিন্তু পারছে না। সে বাতি জ্বালানোর চেষ্টা করছে কিন্তু বাতি জ্বলছে না। সে দরজা খুলতে যাচ্ছে কিন্তু খুলছে না। অসহায় হয়ে ভাবছে কাল রাতের মতো হঠাৎ মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসুক, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাথে সাথে রুমের বাতি জ্বলে যাক, দরজা খুলে যাক, দূর হোক সেই অপরিচিত ঘ্রাণ, দূর হোক তুরেশা তৈয়াবি। কিন্তু না, এরকম কিছুই আজ হচ্ছে না। জিনপরি তুরেশা তৈয়াবি হাসছে, ভয়ঙ্করভাবে হাসছে। জিয়ান ভয়ার্ত গলায় বলল, আপনি মিলিহার সুরত ধরে এলেছেন, তাহলে আমার মিলিহা কি মায়ের পাশে ঘুমোচ্ছে? না কো না বে, তোর মিলিহা যখন বাথরুমে গিয়েছিল তাকে সেখান থেকে তুলে নিয়ে মেঘের দেশে বন্দি করে রেখেছি, আর আমি মিলিহার কাপড় পরে বাথরুম থেকে বের হয়েছি। ভাবছি তোর মিলিহাকে ভাইয়ের পতিতালয় পাঠিয়ে দিব, সেটা জিনদের পতিতালয়। জিনদের পতিতালয় মানে? আপনি মিলিহার সাথে এমন করছেন কেন? ওর কি দোষ? না কো না, ওর কোনো দোষ নেই, কিন্তু তুই যে এই মিলিহাকে ভালোবাসিস বড্ড জলে। আমার ভাইয়ের পতিতালয় আছে, সেখানে জিনেরা টাকার বিনিময়ে পরীদের সাথে রাত কাটাতে যায়। মিলিহাকে সেখানে পাঠাবো, ভাই খুশি হবে নে। আপনি না বলেছিলেন আপনি ভালো জিন, আপনার ভাই খারাপ? সে ইবলিস জিনদের সাথে থাকে আর আপনি মানুষের উপকার করেন। সব সত্যি বলিনি, আমি স্বার্থের জন্য অনেক খারাপ বে। কাল রাতে তোকে সব আজগুবি কথা শুনিয়েছি যাতে আমার সাথে বন্ধুত্ব করিস, কিন্তু বন্ধুত্ব করবি না কো। তুই ঠিকই বাসা ছেড়ে চলে এসেছিস। আপনি দয়া করে মিলিহাকে পতিতাই দিনেন না। আমি আপনার সাথে বন্ধুত্ব করব, আপনার সাথে মেঘের দেশে যাব, মিলিহাকে ভুলে যাব। সত্যি যাবি? তুই মিলিহাকে ভুলে আমার সাথে মেঘের দেশে যাবি? ঠিক আছে, তোর মিলিহাকে মুক্ত করে দেব, চল আমার সাথে। জিয়ানকে নিয়ে তুরেশা তৈয়াবি আকাশে উড়াল দিল। শরীরে ঠান্ডা বাতাস লাগছে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। জিয়ান নিচের দিকে তাকাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে মা বাবার জন্য। হঠাৎ করে যখন দেখবেন তাদের একমাত্র সন্তান নেই, তখন কি করবেন? খুব কাঁদবেন হয়তো। আর মিলিহার কি হবে? সে হয়তো খুব কষ্ট পাবে, খুব কাঁদবে, মনমরা হয়ে সারাক্ষণ বসে থাকবে। একসময় সব স্বাভাবিক হবে, সে একটা বিয়ে করবে, তার একটা ছোট বাবু হবে।
বাবুকে হয়তো সব সময় কাপড় পরিয়ে রাখবে, যেন কোনো পরীর দুষ্ট নজর না লাগে। তারা এতক্ষণে মেঘের কাছাকাছি চলে এসছে। বাতাসে ছোট বড় মেঘের দল এদিক সেদিক যাচ্ছে। মেঘের আড়ালে ঘুরে বেড়াচ্ছে পরীরা। তুরেসা তৈয়াবি তাকে নিয়ে বড় একটা মেঘের ভেতরে ঢুকল। সেখানে মিলিহাকে দেখে তার চোখ ফেটে জল পড়ছে। মিলিহা এখনও তাকে দেখেনি, সে মিলিহাকে দেখা দিতেও চাচ্ছে না। মেঘের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে। মিলিহাকে নিয়ে তুরেসা তৈয়াবি নিচের দিকে নামতে শুরু করেছে। জিয়ানের চোখ ঝাপসা হয়ে এসেছে নোনা জলে। পরীরা তার আশেপাশে এসে ভিড় করছে। তুরেসা তৈয়াবি ফিরে এসেছে, সাথে সাথে পরীদের ভিড় কমে গেছে। জিয়ান দাঁড়িয়ে বলল, মিলিহাকে কোথায় রেখে এলে? তুরেসা তৈয়াবি জিয়ানকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার মায়ের পাশেই রেখে এসেছি। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল শায়লা বেগমের, কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন মিলিহা পাশে নেই। তিনি অবাক না হয়ে ভাবলেন হয়তো বাথরুমে গেছে। শায়লা বেগম অজু করার জন্য বেডে শুয়েই অপেক্ষা করছেন মিলিহা এলে অজু করতে যাবেন। অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মিলিহা আসার কোনো নাম নেই। তিনি একটু অবাক হয়ে বাথরুমের দরজায় গিয়ে ধাক্কা দিয়ে দেখলেন দরজা খোলা। শায়লা বেগম বিস্ময় নিয়ে সারা বাড়ি খুঁজতে শুরু করলেন, কিন্তু মিলিহাকে পাওয়া গেল না। তাড়াতাড়ি গিয়ে আজমল সাহেবকে ডেকে জানালেন, মিলিহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজমল সাহেব চোখ কোচলাতে কোচলাতে শান্ত গলায় বললেন, কি পাওয়া যাচ্ছে না? মিলিহাকে? আরে বাবা, বাথরুম রান্নাঘর একটু দেখে এসো, অস্থির হবার কি আছে? আমি সব দেখেছি, কোথাও নেই। আজমল সাহেব একটু অবাক হয়ে নিজেও খুঁজে দেখলেন মিলিহা আসলেই নেই। শেষমেশে জিয়ানের দরজায় ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। রুমের বাতি জেলে দেখলেন জিয়ানও নেই। জিয়ানের ফোনে কল দিলেন, কিন্তু ফোন বন্ধ দেখায়। আজমল সাহেব হাঁটা শুরু করলেন নদীর পাড়ের দিকে, না সেখানেও নেই। খবর দেওয়া হলো মিলিহার বাবা আতর আলীকে। সবাই চিন্তা করে পাচ্ছে ওরা কোথায় গেল। এলাকার লোকজনের মুখে মুখে উঠতে শুরু করল আজমল মাস্টারের ছেলে আতর আলীর মেয়েকে নিয়ে পালিয়েছে। কিন্তু আজমল সাহেব আর শায়লা বেগমের ধারণা তাদের ছেলে এরকম কোনো কাজ করতেই পারে না। এদেরকে নিশ্চিত জিন পরি তুলে নিয়ে গেছে। আজমল সাহেব রাস্তা দিয়ে হাঁটার সময় লোকে আমতামতা করে যখন প্রশ্ন ছুড়ে দেয়, মাস্টার সাহেব, শুনলাম আপনার ছেলে নাকি আতর আলীর মেয়েকে নিয়ে পালিয়েছে, তখন সবাইকে পরীর গল্প বলে বিশ্বাস করাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কেউ বিশ্বাস করে না। এমন শিক্ষিত লোকের মুখে আজগুবি গল্প শুনে সবাই ঠাট্টা তামাশায় মেতে ওঠে। পাশের বাড়ির মহিলা যখন পান চিবোতে চিবোতে শায়লা বেগমকে জিজ্ঞেস করে, তারা কি বিয়ে করতে চাইছিল? বিয়ে দিলেই তো পারতেন, আপনাদের মুখে এমন চুনকালি দিত না। উত্তরে শায়লা বেগম তাদেরকে পরীর গল্প শুনিয়ে যান। তখন কেউ ভাবে শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছেন শায়লা বেগম, আর কেউ ভাবছে ছেলের শোকে মহিলাটা পাগল হয়ে গেছে। আজমল সাহেব আর শায়লা বেগমের দিনকাল যায় তাদের একমাত্র ছেলেকে হারিয়ে না খেয়ে না ঘুমিয়ে। অন্যদিকে আজকাল গ্রামে চায়ের দোকান জমে যায় তাদেরকে নিয়ে সমালোচনায় আর হাসি তামাশায়। জমে যায় আশেপাশের মহিলাদের পানের আড্ডাও। মেঘ থেকে বের হয়ে জিয়ানকে নিয়ে তুরেসা তৈয়াবি জিন জগতে যাচ্ছে। আজই সে বিয়ে করতে চায়, জিয়ানের সাথে মিলনের সুখ নিতে চায়। যে জিয়ানকে উল্লঙ্গ দেখে সে প্রেমে পড়েছিল, জিন ও মানুষের ভেদাভেদ ভুলেছিল, সেই জিয়ানকে আজই তার নদীতে ডুবিয়ে পুরোপুরি ধারণ করতে চায়। মিলিহার চোখে মুখে ভয়, অপরিচিত জায়গা, ভয়ঙ্কর জিনদের আনাগোনা। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। চিৎকার দিয়ে কাঁদছে, আব্বু আম্মু বলে চিৎকার দিয়ে কাঁদছে। অসহ্য কান্নার শব্দে বিরক্ত হয়ে খানিক আগে তুরেসা তৈয়াবির ভাই থাপ্পড় দিয়েছে। এভাবে অনিচ্ছায় তুরেসা তৈয়াবির সাথে জিয়ানের দিন কাটতে থাকে। কিন্তু সে খানিক পরে এটা ভেবে শান্তি পায়, তার এই অসহ্য জীবনযাপনের জন্য হলেও মিলিহাকে জিনদের পতিতা হওয়া থেকে মুক্তি দিতে পেরেছে। অথচ তার অজান্তে ভালোবাসার মিলিহা সেই পতিতায় দিন কাটাতে শুরু করেছে। হঠাৎ একদিন আতর আলী একজন জিন বন্দি করার হুজুর নিয়ে উপস্থিত হলেন জিয়ানদের বাড়িতে। তিনি কিছু মুসলমান জিনদের হাদিস কোরআন তালিম দেন। ওনাকে বিস্তারিত বলা হলে উনি কাজ শুরু করেন। হুজুর ওনার ছাত্রা জিনদের পাঠালেন। তারা জিন রাজ্যে খুঁজতে খুঁজতে পতিতা থেকে মিলিহাকে উপস্থিত করল, আর জিয়ানকে তুরেসা তৈয়াবি থেকে চিনিয়ে এনে শায়লা ও আজমল সাহেবের বুকে ফিরিয়ে দিল। গ্রামে আবার চায়ের দোকান জমে গেল জিয়ান আর মিলিহার জিন জগৎ থেকে ফিরে আসা নিয়ে। জমে গেল মহিলাদের পানের আড্ডাও। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর নতুন ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে অন্য একটি ভয়ঙ্কর গল্প নিয়ে, হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।